রাজনীতি এবং অর্থ দুটো জিনিস একসঙ্গে গেলে কখনো কখনো বাস্তবতা এতটা জটিল হয়ে যায় যে মানুষের চোখের সামনে পুরোটা একটা নাটকীয় দৃশ্যের মতো ফুটে ওঠে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সরকারি প্রকল্পের সুবিধে আর সেই সুবিধের ওপর রাজনৈতিক প্রভাব। আজকের রাজনীতি আর খেলাধুলার মধ্যে পার্থক্য বোঝা প্রায় অসম্ভব। আর সেই সমস্ত বিভ্রান্তির কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি সরকারের অধীনে লক্ষ্মীর ভাণ্ডার বা আবাস যোজনার সুবিধে, যা মূলত সাধারণ মানুষের জন্য। ট্যাক্সের টাকা, মানুষের রক্ত মাংসের চেক, কিন্তু তা কি আর সাধারণের জন্য? শওকত মোল্লার মতো প্রভাবশালী নেতা স্পষ্ট করে দিয়েছেন, যেখানে আমাদের ভোট সেখানে টাকা যাবে, যেখানে অন্য দলের সমর্থন সেই সুবিধে বন্ধ। রাজনীতির এই বাস্তবতা সাধারণ মানুষের জন্য হাস্যকর নয়, ভীতিকর। মানুষ দেখতে পাচ্ছে সরকারি প্রকল্প আর ভোটের মধ্যে আর কোনো পার্থক্য নেই। সরকারি ঘর, সরকারি টাকা সবই এক রাজনৈতিক হাতিয়ার। আর এই হাতিয়ার হাতে ধরে শওকত মোল্লা স্বচ্ছন্দে বলে দেন, মমতা ব্যানার্জি টাকা দেবেন আর তাকে নিয়ে সমালোচনা হবে। দাদার খাবে আর মামার গাইবে, এটা হবে না। বাপের বেটা হলে সেই টাকা উদ্ধার করে নাও। এই বাক্যগুলো কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো একটা হুমকি, একটা চ্যালেঞ্জ। এবং মানুষের চোখে দেখা যাচ্ছে সরকারি সুবিধের অধিকার আর রাজনৈতিক আনুগত্য এক হয়ে গেছে। ভোটে হেরেছে মানেই সরকারি সুবিধে বন্ধ। রাজনৈতিক কৌশলে সরকারি ট্যাক্সের টাকা যেন ঘুরছে। ভাঙনের ঘটনা শুধু এক জায়গায় নয়, এটা রাজনীতির নিকৃষ্ট রূপের এক সংকেত। সরকারি কর্মীরা যখন আইএসএফ কর্মীদের ঘরের সার্ভে করতে যান, তখন স্থানীয় তৃণমূল নেতারা বেছে বেছে তৃণমূল সমর্থিত পরিবারের ঘর দেখাচ্ছেন, এবং আইএসএফ প্রতিবাদ করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। সেই ঘটনার মধ্যে দিয়ে সাধারণ মানুষের চোখে স্পষ্ট হয়ে যায় সরকারি প্রকল্প, সরকারি সুবিধে আর সরকারি ট্যাক্সের টাকা রাজনৈতিক অস্ত্র। কি বলেছেন তৃণমূল নেতা মোহাম্মদ কুদ্দুস আলী, আসুন শোনাই আগে আপনাদের। যদি ক্ষমতা থাকে ওরা নওশাদের ফোন করে ওরা ঘর লেখ দিদিকে বলবে, মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে আবার তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী, দিদিকে বলে ঘর নেবে আর ওরা 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 ওদের ঘর আগে দেবো। আগে আমাদের ঘর হবে কি? আমরা এখানে ক্ষমতায়, আমাদের পঞ্চায়েত ক্ষমতায়, আমাদের মাঝে রাজ্য, আমাদের জেলা, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের আমরা ঠিক করবো কাদের ঘর ঠিক আগে দেবো। আইএসএফ এর আমরা ঘর দেবো না। আইএসএফ যারা করবে তাদের ঘর হবেই না। এটা আমাদের এই আমাদের গ্রামের সিদ্ধান্ত। কত বড় আইএসএফের বড় হুনো, তার ঘর হবে না। আমাদের গ্রামে প্রায় 200 থেকে 250 জনের ঘর এসছে দিদিকে বলায়। আমাদের রাজ্যে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে ফোন করে ঘর পায় না। আমাদের পশ্চিমবঙ্গে তার নজির, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে সবাইকে মানে ঘর পাচ্ছে, যারা আমাদের সবাইকে। এখানে আমরা আজকে 3 দিন ধরে আমরা ছবি তুলছি। আজকে হঠাৎ করে আইসিআর এসে বলছে ঘর আমরা দিয়েছি, আমাদের ঘর আগে হবে, তৃণমূলের ঘর হবে না। আমরা এখানে বুথে জিতে রয়েছি। ওরা সমস্ত মানে মেশিন পার্ট এবং মানে আসামি, এর আগে সব ওদের বাচ্চা কেস ছিল, মানে আমার কাছে আসামি, তাদের এখন জামিন হয়নি। তারা সব দলবল নিয়ে, মেশিন নিয়ে হামলা করেছে। এর বাড়ি গিয়ে মানে খোলা ভাঙছে, ওর বাড়ি গিয়ে ভিডিও করছে, করে তারা আমাদেরকে বিভ্রান্তি করেছে। এবার সরকারের কাছে বাধা দিয়েছে এবং আমাদেরকে ছবি তুলতেও দেয়নি। তাতে সেখানে আমাদের সরকারি আধিকারিকরা তারা সেই ভয়ে ওরা চলে গিয়েছিল, বাদ দিয়ে পালিয়েছিল। তারপরে থানা থেকে পুলিশ প্রশাসন এসে আমাদের ছেলেপিলে আসলে তারা ছুটে পালায় এবং তারা এখন আর এলাকায় নেই। পরে আবার তারা আবার মহিলাদের আগিয়ে দেয়, আবার মহিলারা তারা ঠান্ডা হয়ে গেছে। আমাদের এই ভুমরো গ্রামের আমাদের তৃণমূল সরকারের যে মানে যুবকরা রাস্তায় নেমেছে, এদের ভোটের রাত পর্যন্ত এই রাস্তায় থাকবে এবং এখান থেকে ওরা কবরে ঢুকে গেছে, আর ওরা উঠতে পারবে না, এটুকু আমি বলতে পারি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শওকত মোল্লার এই হুমকি সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। মানুষ বুঝতে পারছে সরকারি সুবিধে নেওয়া আর সমালোচনা করার স্বাধীনতা একসাথে নেই। ভোটে হেরে গেলে সরকারের দৃষ্টি আর সুবিধেও হারায়, আর যারা হেরে যায় তাদের শুধু অপেক্ষা করতে হয় হুমকির কাছে মাথা নত করার। রাজনীতির এই বাস্তবতা ভাঙড়ের ঘটনা শুধু দেখিয়েছে সরকারের প্রকল্প, জনগণের কল্যাণ আর রাজনৈতিক আনুগত্য সবই এক লাইনে চলে গেছে। আর সাধারণ মানুষ দাঁড়িয়ে দেখছে তাদের ট্যাক্সের টাকা যেন রাজনৈতিক চাপে পরিণত হয়েছে। শওকত মোল্লার বক্তব্যে আরও একটা দিক স্পষ্ট হয়, তিনি শুধু হুমকি দেন না, তিনি নির্দেশ দেন। আইএসএফ কর্মীদের তালিকায় থাকার সুবিধে বাতিল করার জন্য দলের কর্মীদের বলা হচ্ছে, যাতে কোনো বিরোধী কর্মী সরকারি প্রকল্প থেকে সুবিধে না পেতে পারে। কি বলেছেন শওকত মোল্লা, আসুন শোনাই আপনাদের। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে
আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। এবার আপনাদের শোনাই আইএসএফ এর জেলা সভাপতি মালেক মোল্লা কি বলছেন। সুস্থ স্বাভাবিক সমাজ সচেতন মানুষ কোনোদিন এই ধরনের জিনিসকে সমর্থন করে না, করবে না। জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে, আর জনগণের ট্যাক্সের টাকাই সরকারের প্রকল্প রূপায়িত হয়। সেখানে যে এই যে ঘরের টাকাটা কি সরকার তার পকেট থেকে দিচ্ছে? হ্যাঁ, ভোট একটা যে কোনো রাজনৈতিক দলের হয়ে লড়াই হয়, কিন্তু যখন সরকার তৈরি হয়ে যায়, মুখ্যমন্ত্রী বলো প্রধানমন্ত্রী বলো, তখন সাধারণ মানুষের অর্থাৎ দেশের সরকার। সেখানে একটা একটা গ্রামে তৃণমূল করে যারা, তারাই পাবে, পাশাপাশি সাধারণ অন্য মানুষ যারা অন্য দলে ভোট দেয় তারা পাবে না। এই কোনোদিন স্বাধীন ভারতবর্ষে এই ধরনের নজির কোথাও দেখা গেছে? আর এটা কোনো একজন নেতা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে মাইকে বলছে, এটা ভাবা যায়? কতটা অসুস্থ এরা ভাবতে হবে। রাজনৈতিক জগতে এরা এই মুহূর্তে সম্পূর্ণ অসুস্থতার পরিচয় দিচ্ছে এইসব কথাবার্তা বলে। আর তার কারণ হিসাবে এইসব তৃণমূলের নেতা নেতৃত্বরা পাড়ায় ঢুকে সার্ভে করে যারা তৃণমূল করে তাদের নামগুলো বসাচ্ছে, অন্যদের নামগুলো বাদ দিচ্ছে। এটা তো অশান্তি পরিকল্পনা করেই করার চেষ্টা চলছে। এটা তো যেচে অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। আর এ কেউ মেনে নেবে জিনিস? একটা গ্রামে যদি 50টা ঘর আসে, তার মধ্যে যদি দেখা যাচ্ছে যে 15টা ঘর কি 20টা ঘর তৃণমূলের পরিবার পাচ্ছে, বাকি আর 30টা 35টা অন্য যারা দল করে তাদের পাও না, সেখানে তাদেরকে 35 জনকে বাদ দিয়ে 15 জনকে আপনি সার্ভে করে দিয়ে চলে যাবেন, সাধারণ মানুষ এটা মেনে নেবে এত সহজে? বৃহত্তর আন্দোলনের রাস্তায় তখন হাঁটতে তারা বাধ্য হবে। এই বিডিও অফিস ঘেরাও হবে, সরকারি অফিসার অবরুদ্ধ হবে, রাস্তায় নামবে যখন তখন বুঝতে পারবে। আমি প্রশাসনের কাছে আবেদন করব, এই ধরনের যে প্ররোচনা তৈরি করছে প্রতিনিয়ত, গ্রামের মধ্যে অশান্তি তৈরি করে, শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রকম প্ররোচনামূলক বক্তব্যের মধ্য দিয়ে, উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে, এটাকে ইমিডিয়েটলি সেন্সার করে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটাকে বন্ধ করা হোক। নইলে আগামী দিনে ভাঙড়ের যে পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু পুলিশ কন্ট্রোল করতে গিয়ে হিমশিম খাবে আগামী দিনে। এই কী ধরনের আচরণ এসব? সমাজে উত্তপ্ত করার চেষ্টা করছে প্রতিনিয়ত। এতে কি উনি ভাবছেন যে এইসব করে সমর্থন ওনার বেড়ে যাবে? অত সোজা নয়। মানুষকে যত অত্যাচার করবে তুমি, সেই মানুষ তোমার বিরুদ্ধে তত বেশি আরও বিরোধিতা করবে। সুতরাং 26-এর নির্বাচন আসলে হাড়ে হাড়ে বুঝতে পারবেন এই মুহূর্তে আপনি হতাশার মধ্যে আছেন। আমি শওকত সাহেবকে বলবো, হতাশা কাটিয়ে উঠুন, মানুষকে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিছু ভোট পেতে পারেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।